আচ্ছা, ঠিক আছে, আমরা রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম। আজকে আমরা পড়বো মানব সম্পদ ব্যবস্থাপনার অধ্যায় 5। হ্যাঁ, এটা লেকচার নাম্বার হচ্ছে 10। হ্যাঁ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 10। এই চ্যাপ্টারের নাম হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। হ্যাঁ, আমরা কিভাবে হিউম্যান রিসোর্স সংগ্রহ করতেছি, কালেকশন করতেছে একটা প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানের জন্য ওইটাই আজকে আমরা পড়বো। আজকে যা যা পড়ানো হবে এটা হচ্ছে এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, প্লাস আজকে আমরা এগুলাই পড়াবো। প্রথমে হচ্ছে মানব সম্পদ সংগ্রহের একটা সংজ্ঞা, এরপর মানব সম্পদ সংগ্রহের যে উৎসগুলো এবং পদ্ধতিগুলো আছে একটা ফার্ম অনুসরণ করে, যে পদ্ধতিতে জনবল কালেক্ট করে। এরপর হলো যে মানব সম্পদ সংগ্রহের উপর যেসব পরিবেশের যেসব উপাদান প্রভাব বিস্তার করে সেগুলো পড়বো। এরপর মানব সম্পদ সংগ্রহ প্রক্রিয়া, এইটুকু হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। হ্যাঁ, আরেকটা চ্যাপ্টারের আরেকটা অংশে আছে মানব সম্পদ নির্বাচন। হ্যাঁ, মানব সম্পদ নির্বাচনের সংজ্ঞা পড়বো এবং কি প্রক্রিয়ায় মানব সম্পদ নির্বাচন করা হয়, কি কি পদ্ধতিগুলো আছে, এবং এই যে মানব সংগ্রহ আমরা পড়লাম আর নির্বাচন পড়লাম, এটার মধ্যে একটা পার্থক্য। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 8 নম্বর প্রশ্নটা অনেকবার বোর্ডে আসছে। আর মানব সম্পদ নির্বাচনের সময় কিছু বিবেচ্য বিষয়সমূহ আছে, সেগুলো আজকে আমরা পড়বো। ঠিক আছে, প্রথমে হলো যে মানব সম্পদ সংগ্রহের সংজ্ঞা, যে মানব সম্পদ সংগ্রহ বলতে কি বোঝায়। এখানে ডিকেনজো এন্ড রবিনসের একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে রিক্রুটিং ইজ দ্য ডিসকভারিং অফ পটেনশিয়াল ক্যান্ডিডেট। প্রথমে হচ্ছে যে মানব সম্পদ সংগ্রহ হলো যে পটেনশিয়াল বা সম্ভাব্য যে ধরনের প্রার্থীগুলো আছে তাদেরকে ডিসকভার করা ফর অ্যাকচুয়াল অর অ্যান্টিসিপেটেড অর্গানাইজেশনাল ভ্যাকেন্সিস, যে একটা প্রতিষ্ঠানে যে ভ্যাকেন্সি বা খালি জায়গাগুলো থাকে সেগুলোর জন্য যারা অ্যাকচুয়াল যোগ্য প্রার্থী বা অ্যান্টিসিপেটেড, যাদেরকে ধারণা করা হচ্ছে যে ওরা এইখানে প্রার্থী হতে পারে বা যোগ্য হতে পারে, তাদেরকে খুঁজে বের করা। আবার ইট ইজ এ লিঙ্ক দ্যাট অ্যাক্টিভিটি ব্রিঙ্গিং টুগেদার, এবং এটা একটা লিঙ্ক বোঝায়, যেটা কি করে, লিঙ্ক মানে কানেকশন করে এই দুইজনের মধ্যে এবং দুইজনকে সাথে নিয়ে আসে। ব্রিঙ্গিং টুগেদার দোজ উইথ জবস টু ফিল, যাদের মাধ্যমে জবটা ফিল করা হবে বা যাদের ওই জায়গাটা পূর্ণ করা হবে তাদেরকে, এবং দোজ সিকিং জবস, যারা ওই জায়গাটা পূর্ণ করতে চায় তাদেরকে, এবং যারা জব খুঁজতেছে জব সিকার, তাদের মধ্যে যোগসূত্র স্থাপনকারী একটা জিনিসই হলো মানব সম্পদ সংগ্রহ। মানে যেই প্রক্রিয়ায় যারা চাকরি খুঁজছে এবং যারা চাকরি চাচ্ছে এবং যারা চাকরিতে নিয়োগ দিতে চাচ্ছে তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করার মাধ্যমে যখন প্রতিভাবান এবং যেই প্রার্থীগুলোকে খুঁজে বের করে প্রতিষ্ঠানের পদগুলো পূরণ করা হয়, সেটাই হচ্ছে মানব সম্পদ সংগ্রহ। ঠিক আছে, এরপর মানব সম্পদ যে সংগ্রহ করা হয়, মানব সম্পদ সংগ্রহের কিছু উৎস আছে। আমরা এগুলো আগে হয়তো পড়েছি, আমরা অর্গানাইজেশন বিহেভিয়ারে কিছু কিছু জিনিস আমরা পড়েছি না, যে কিভাবে একটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে কি করা হয়, সংগ্রহ করা হয়। এখানে প্রথমে দেখো, এখানে আছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ যে উৎসগুলো থেকে মানব সম্পদ কালেক্ট করা হতে পারে, মনে করো কর্মীটা আমি যদি পরিচিত হয় তখন দেখা যায় যে কর্মীটাকে রাখলে আমার কম খরচে রিক্রুটমেন্টটা হয়ে গেল। আবার দেখা যায় যে পরিচিত থাকলে কাজ করতে সুবিধা বা তার সম্পর্কে আমি একটা ধারণা থাকবে। নতুন একজনকে নিলে দেখা যায় তার সম্পর্কে ধারণা থাকবে না, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা থাকবে না, কিংবা সে প্রতিষ্ঠানে এসে খাপ খাওয়াতে পারবে কিনা সে ধরনের ধারণা থাকবে না। তো অভ্যন্তরীণ উৎস থেকে নিলে হয় কি, দেখা যায় আগে থেকে পরিচিত থাকে বা তার একটা ব্যাকগ্রাউন্ড আমার জানা থাকে, সহজ হয় প্রতিষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ বলো। ক্লাস করা হয়েছে, মানব সম্পদ সংগ্রহ ক্লাস করা হয়েছে? আমি তো পড়াই নাই। এটা তোমাদের চ্যাপ্টার 5 তো পড়ানো হয়নি, গত ক্লাসে তো চ্যাপ্টার 4 পড়ানো হয়েছিল। দেখো তো। আচ্ছা ঠিক আছে, আমি পড়াই যাই। এটা তোমাদের বইয়ে অনেকবারই আসবে। ম্যাম হয়নি এটা। এটা হয়নি, হ্যাঁ, এটা আমি পড়াই নাই, আমার রেকর্ডে নাই। কারণ হচ্ছে তুমি ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকলে ইউটিউবে শুধুমাত্র HR হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিয়ে দেখো। হ্যাঁ পাপিয়া বলো।
বাসায় খুব নেটের প্রবলেম করছে, বারবারই আচ্ছা, যাচ্ছে। রেকর্ড থাকবে, যাদের একটু প্রবলেম হবে রেকর্ডটা দেখে নিও। হ্যাঁ, আমি রেকর্ডটা সাথে সাথে দিয়ে দিব। আর তোমাদের গত ক্লাস ওকে যেটা ম্যাম। রয়ে গেছে সেটা ইউটিউবে দেওয়া আছে, ওইটাও দেখে নিবা। কনজিউমার বিহেভিয়ারের, হ্যাঁ, 2টা ক্লাস একসাথে দেখে নিতে পারবা। আচ্ছা, অভ্যন্তরীণ যে উৎসগুলো থেকে মানব সম্পদ সংগ্রহ করা হয়, প্রথমে হচ্ছে বর্তমান কর্মীর পদোন্নতি। মনে করো একটা পদ খালি আছে, সেই পদে কি করব আমরা, যারা আমাদের নিচে কাজ করে বা হয়তো ম্যানেজার পদটা খালি, নিচে হয়তো একটা পারচেস অফিসার বা কেউ এরকম 4-5 জন পারচেস অফিসার আছে, যাকে যোগ্য মনে করব তাকে হয়তো ম্যানেজমেন্ট দেখা যায় পদোন্নতি দেওয়ার মাধ্যমে সে পদটা পূরণ করে। এটা মানব সম্পদ সংগ্রহের একটা অভ্যন্তরীণ উৎস। এরপর অনেক সময় দেখা যায় যে অনেক ভালো বড় দেখা যায় অনেক সেকশনে ভালো ভালো লোক আছে, তো এই সেকশনের এক সেকশন থেকে এক সেকশন, এক ডিস্ট্রিক্টে এক ডিস্ট্রিক্টে কি করে বদলির মাধ্যমে, হ্যাঁ, বদলির মাধ্যমেও কিন্তু মানব সম্পদ সংগ্রহ করা হয়। আর 3 নাম্বার হলো খণ্ডকালীন এবং অস্থায়ী কর্মী। অনেক সময় দেখা যায় স্থায়ী কর্মী নেওয়াটা অনেক ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ হয়, যে কারণে অনেক সময় খণ্ডকালীন এবং অস্থায়ী কর্মীর মাধ্যমেও ওই জায়গাটা, খালি জায়গাটা পূরণ করা হয়। তারপর হচ্ছে বর্তমান কর্মীদের সুপারিশ। এটা যেহেতু ইন্টারনাল উৎস আমরা বলতেছি, তাহলে এখানে যে বর্তমান যারা কর্মী থাকবে, এমন হতে পারে যে তোমার একটা ক্লিনার দরকার, তো যারা তোমার ক্লিনার আছে তাদেরকে বললা যে এরকম একটা ভালো কর্মী হবে তোমাদের পরিচিত, তো দেখা যায় এরকম অনেক সময় দেয় না যে হ্যাঁ আমার একটা ভাই আছে বা আমার একটা পরিচিত লোক আছে ভালো কাজ করে, এরকম অনেক সময় দিয়ে থাকে। তো ওই বর্তমান কর্মীদের সুপারিশে অনেক সময় মানব সম্পদ সংগ্রহ করা হয়। আবার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ, বেশিরভাগ রিক্রুটমেন্টে আমরা দেখি যে এই স্যারের, মন্ত্রীর, মিনিস্টারের দেখা যায় একটা কি থাকে, সুপারিশ থাকে না, তো ওইভাবে অনেক সময় মানব সম্পদ সংগ্রহ করা হয়। এরপর হচ্ছে যে প্রতিষ্ঠানে যে শ্রমিক সংঘ থাকে, ওদের সুপারিশেও অনেক সময় দেখা যায় মানব সম্পদ সংগ্রহ করা যায়। দেখা অনেক সময় ভালো কাজ করে, যে একটা তোমাদের এরকম ধরনের একটা মানুষ দরকার যে খুব এফিশিয়েন্ট ভাবে কাজ করে, তো তুমি হয়তো বের করতে পারতেছো না বা এরকম একটা কর্মী পাচ্ছ না এই সময়, এই মুহূর্তে, যেরকম মেশিনটা চালাতে পারতেছে না, তো ওই শ্রমিক সংঘের কেই বললো যে হ্যাঁ আমার কাছে একটা লোক আছে, ও খুব ভালো এই মেশিনটা অপারেট করতে পারবে, ওকে নিতে পারেন। তো এরকম শ্রমিক সংঘের সুপারিশে অনেক সময় মানব সম্পদ অভ্যন্তরীণ ভাবে সংরক্ষণ করা হয়। এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এবার আমরা পড়বো কিছু বাহ্যিক উৎস। হ্যাঁ, বাহ্যিক যে উৎসগুলো আছে ওগুলা সম্পর্কে। বাহ্যিক উৎস আবার 2 রকম, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস বলতে বোঝায় যে প্রতিষ্ঠান থেকে, হ্যাঁ, আচ্ছা এটা উল্টা হয়ে গেছে, প্রথমটা হবে অপ্রাতিষ্ঠানিক, তারপরটা হবে প্রাতিষ্ঠানিক, ঠিক আছে? হ্যাঁ, এটা উল্টা হয়ে গেছে টাইপ করার সময়, জাস্ট অটা প্রথমবার এ তে হবে, হ্যাঁ, অপ্রাতিষ্ঠানিক হবে। তো অপ্রাতিষ্ঠানিক যেগুলো, সেগুলো হচ্ছে তোমার বিজ্ঞাপন, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে কিংবা তোমার সোশ্যাল মিডিয়াতে বলো, টিভিতে বলো, কিংবা বিভিন্ন ডিশ চ্যানেলগুলোতে, সেগুলোতে বিজ্ঞাপনের মাধ্যমেও কিন্তু অনেক সময় কি খাওয়া যায়, লোক নেওয়া যায়। এদেরকে বিজ্ঞাপনের মধ্যে এখানে লোক নেওয়া হবে। অনেক সময় দেখা যায় না, টিভির নিচে দেখা যায় না এরকম করে যে এই প্রতিষ্ঠানের লোক না, বাইং হাউসের লোক নিচ্ছে, কিংবা দেখা যায় সার্কুলারের ম্যাম মাধ্যমে হেডলাইন আসে। প্রতিষ্ঠানে কিংবা ফেসবুকে অনেক সময় আসে না যে এখান থেকে কিছু লোক নেওয়া হবে, দক্ষ কিছু লোক নেওয়া হবে, বা এই ধরনের জাভা স্ক্রিপ্টের কিছু লোক নেওয়া হবে, হতে পারে যে এরকম কিছু স্পেশালাইজড লোক দরকার হলে ওইভাবে দেওয়া যায়। এরপর হচ্ছে ইন্টারনেট, এটা অনেকটা বিজ্ঞাপন, এই ইন্টারনেটটাও চলে আসলো, যে বিভিন্ন ইন্টারনেটে মেইলের মাধ্যমে কিংবা তোমার বিডি জবস এর মাধ্যমে কিংবা প্রথম আলো জবস যেটা আছে, হ্যাঁ, চাকরি.com, এ ধরনের অনেক ধরনের এখন বাংলাদেশে অনেক ধরনের কি জব সাইট আছে যেগুলোর মাধ্যমে এখন লোক নেওয়া হচ্ছে, হ্যাঁ, কর্মী সংগ্রহ করা হয়। তারপর চাকরি সন্ধানী যারা ব্যক্তিবর্গ আছে তাদের থেকে অনেক সময় লোক নেওয়া যায়। এমন এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা কি করে, নিজেরাই চাকরি যারা খুঁজে তাদেরকে খুঁজে দেয়। এরকম অনেক মানুষ আছে না, যে আমি আপনাকে চাকরি খুঁজে দিব, ঠিক আছে, চাকরি হলে আপনি এত টাকা দিন, এই ধরনের লোকও থাকে। কমিশন পায় আর কি, তারা কমিশনের ভিত্তিতে তারা কাজ করে। তারপর হচ্ছে মেধা শিকার, অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে পড়তে যায় না,
যে এই ধরনের, বা মনে করো আমার প্রতিষ্ঠানে কিছু ভালো কর্মী, আমি ওকে নিতে চাচ্ছি না, কিন্তু ও কি ভালো কিনা যাচাই করার জন্য তাকে আমার প্রতিষ্ঠানে ইন্টার্নি করতে দিলাম। তো ওইগুলা হচ্ছে মেধা স্বীকার বোঝায়, যেগুলাকে কি করলাম, আমি আমার প্রতিষ্ঠানে কিছুদিন রাখলাম, কাজ করালাম, দেখলাম তাকে, যদি সে ভালো হয় তাকে নিয়ে নিব, এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে যখন তাদেরকে দেওয়া হয় প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয় বা তাকে একটা নির্দিষ্ট সময়ের কন্ট্রাক্টে তার সাথে কাজ করা হয়, তখন এটাকে বলে মেধা স্বীকার। এরপর প্রাক্তন কর্মী, হ্যাঁ, এটা অপ্রাতিষ্ঠানিক আরেকটা উৎস হলেও যারা কাজ করে গেছে, তো ওরা দেখা যায় কাজ অনেক ভালো বুঝে প্রতিষ্ঠানের, তো ওদের থেকেও যে ওদের যে হ্যাঁ ওদের কাছ থেকে ওদেরকে আমরা নিতে পারি, কন্ট্রাক্ট বেসিসে নিতে পারি, যে হ্যাঁ এখন আপনার বয়স তো রিটায়ারমেন্টের বয়স চলে আসছে, ঠিক আছে আপনি তাহলে এখন স্থায়ীভাবে না থেকে অস্থায়ীভাবে আমাদের এখানে কিছুদিন কাজ করেন, হতে পারে না? তো ওরাও একটা উৎস। এরপর চাকরি মেলা, যে এখন প্রায় জব ফেয়ারের আয়োজন করা হয়, এইসব চাকরির মেলার মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠানে এখন লোক নেওয়া হয়। তারপর হলো নির্বাহী শিকার, এটা হচ্ছে যে নির্বাহী যারা আছে ওই নির্বাহীদের থেকে অনেক সময় দেখা যায় তুমি একটা প্রতিষ্ঠানে গেলে আর দেখবা যে হয়তো একটা নির্বাহীর সাথে কথা বলতেছে, সে বললো কি আমাকে অন্য অনেক প্রতিষ্ঠানে ডাকতেছে, ঠিক না, এর চেয়ে ভালো সুযোগ সুবিধা দিয়ে ডাকতেছে, ঠিক না, এরকম দেখা যায় যে একটা প্রতিষ্ঠান খুব দক্ষ যে নির্বাহী থাকে তাকে অনেক সময় বড় বা আরেক প্রতিষ্ঠান তাকে যারা কম্পিটিটর থাকে তারা কি করে আরো বেশি টাকা দিয়ে নিয়ে আসে, ওইটাও কিন্তু একটা উৎস। অন্য একটা প্রতিষ্ঠানে আমি গেলাম, প্রতিষ্ঠানে গিয়ে দেখলাম নির্বাহীটা খুব ভালো, বা ওদের এক্সিকিউশন কমিটির যে লোকটা সে ভালো কাজ করতেছে, তখন আমি তাকে অফার দিলাম যে ঠিক আছে আপনি এখানে পড়ে থাকবেন কেন, চলেন আমার প্রতিষ্ঠানে কাজ করতে। তো এইগুলা হচ্ছে নির্বাহী শিকার। আর সব শেষে হলো অপ্রাতিষ্ঠানিক উৎস, যে ওয়াক ইন ইন্টারভিউ, অনেক সময় আমরা যে পেপারে সার্কুলার দেখতে পাই ওয়াক ইন ইন্টারভিউ, মানে যাবা ইন্টারভিউ দিয়ে চলে আসবা, চাকরি হলে চাকরি করবা, না হলে হবে না, কোনো এত বেশি ফর্মালিটিজের কোনো ব্যাপার নাই, তোমার চাকরির রিকোয়ারমেন্টটা বলে দিবে, শিক্ষাগত যোগ্যতা বলে দিবে, অভিজ্ঞতা বলে দিবে, ওই অনুযায়ী তোমাকে কি করতে হবে, যে চাকরি করতে হবে। হ্যাঁ, আজ কোনো কিছু যদি ভুল পাওয়া যায় তাহলে তাকে ওইখানেই চাকরিটা চলে যায়। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো প্রাতিষ্ঠানিক যেসব উৎস আছে আমাদের, প্রাতিষ্ঠানিক যেসব উৎস আছে সেগুলো আমরা দেখি। একটা হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া, হ্যাঁ, পড়ুয়া যেসব স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে অনেক সময় দেখা যায় না বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে কি হয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোক আসে, এসে ওদের কর্মী নিতে পারে, হ্যাঁ, কর্মী নেয়, ওইটা হচ্ছে কলেজ এবং প্রতিষ্ঠান পড়ুয়া স্টুডেন্ট, ওরাও একটা প্রাতিষ্ঠানিক, এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে নেওয়া হয় আর কি। এরপর হচ্ছে পরামর্শক ফার্ম, বিভিন্ন চাকরির যে পরামর্শক ফার্মগুলো আছে ওগুলোর মাধ্যমেও নিতে পারে। এরপর চাকরি বিনিয়োগ কেন্দ্র, এই যে বিভিন্ন ধরনের বিনিয়োগ কেন্দ্র টাইপের থাকে, যেখানে চাকরি, আমার প্রতিষ্ঠানে কয়টা চাকরি আছে সেই জিনিসটা আমি বললাম, যে এভাবে পরীক্ষার মাধ্যমে আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনার সাথে কন্ট্রাক্ট, আপনি এতগুলা কর্মী আমাকে দিবেন। তো দেখা যায় ওই প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নিচ্ছে, তারপর যাচাই বাছাই করতেছে, তারপর রেজাল্ট দিয়ে শুধু রেজাল্টে যারা আছে ওইটা ফার্মকে দিয়ে দিচ্ছে। তো ফার্মকে ওই যে পরীক্ষা নেওয়াটা ওই ধরনের ঝামেলাগুলো নিতে হইলো না। হ্যাঁ, ওই যে চাকরি বিনিয়োগ কেন্দ্র যেগুলোকে বলে, ওরা চাকরিটাকেই বিনিয়োগ করে। এরপর পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা পেশাগত ট্রেনিং দেয়, লিডারশিপ ট্রেনিং দেয়, কিংবা তোমার যে বৃত্তিমূলক শিক্ষা, যে কারিগরি শিক্ষাগুলো দিয়ে থাকে, ওদের কাছ থেকে লোক নিলে দেখা যায় দক্ষ লোক বেশি পাওয়া যায়। হ্যাঁ, যারা শুধুমাত্র লেখাপড়া করলে কিন্তু তোমার যে কারিগরি যে দক্ষতা সেটা কিন্তু ডেভেলপ হয় না। আমরা কিন্তু সবকিছু বইয়ের মাধ্যমে শিখি, আমাদের কিন্তু যে কারিগরি দক্ষতা, হাতে কলমে দক্ষতাটা কিন্তু নাই। তো ওই ধরনের প্রতিষ্ঠান থেকে নিলে হয় কি, কাজটা সে হাতে কলমে শিখে সে কাজটা অনেক দক্ষ থাকে। এরপর প্রাইভেট যে নিয়োগ এজেন্সি সমূহ আছে, এছাড়াও যে কিছু নিয়োগ এজেন্সি থাকে, তারা একটা টাকার বিনিময়ে তোমার এই যে রিক্রুটমেন্ট গুলো করে থাকে, ওগুলোকে বলে প্রাইভেট নিয়োগ এজেন্সি। এগুলো হচ্ছে কিছু বাহ্যিক উৎস, প্রাতিষ্ঠানিক উৎস। এরপর হচ্ছে মানব সম্পদ সংগ্রহের উপর যে পরিবেশের যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে। আমি যখন লোক নিতে যাচ্ছি, তো লোক নেওয়ার সময়
কিন্তু দেখা যায় বা বন্ধ করে। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম চতুর্থ অধ্যায়ের কোশ্চেন আর পঞ্চম অধ্যায়ের কোশ্চেন সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। কালকে আমি পড়াতে গিয়ে দেখলাম যে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের এই যে সংগ্রহ নির্বাচন, এই জায়গাটা একটু সেম। তো চতুর্থ অধ্যায়ের ওটা পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ওইটা তোমরা পঞ্চম অধ্যায় পুরাটাই পাবা। আমি ওটা পড়াতে গিয়ে পরে বন্ধ করে পঞ্চম অধ্যায় শুরু করছি, কারণ একই পড়া তো দুইবার পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা প্রায় সেম, তোমরা দেখবা প্রায় প্রশ্নগুলা প্রায় সেম। ম্যাম প্রায় সেম নাকি সব সেম পয়েন্ট সহ একদম সব মিলে 5 নম্বরে আরেকটু ডিটেইলস লেখা, অধ্যায় 5-এ আরেকটু ডিটেইলস লেখা, আর এখানে হচ্ছে আরেকটু কম লেখা, ব্যাপারটা এরকম। প্রায় সব প্রশ্নগুলাই সেম, একটু সংক্ষেপে লেখা আর ডিটেইলসে লেখা, ঠিক আছে। আচ্ছা, মানব সম্পদ সংগ্রহে যে পরিবেশের যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে, প্রথমে যে বাহ্যিক উপাদান আর হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। কিছু আছে যেগুলো হচ্ছে পরিবেশে প্রতিষ্ঠানের বাহির থেকে প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহটাকে প্রভাবিত করে, আর যেটা তোমার অভ্যন্তরীণ সেটা প্রতিষ্ঠানের ভেতরের কিছু ব্যাপার যেগুলা মানব সম্পদ সংগ্রহের সময় কি করে, প্রভাব বিস্তার করে। প্রথমটা হলো বাহ্যিক উপাদানের মধ্যে হচ্ছে চাহিদা এবং সরবরাহ, যে প্রতিষ্ঠানের বাহির থেকে কতটুকু চাহিদা আমাদের প্রতিষ্ঠানে থাকবে এবং কতটুকু বাহির থেকে আমি সরবরাহ করতে পারবে আসলে। ওই জন্য যে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা দেখি যে বাহির থেকে বড় বড় প্রজেক্টগুলোতে বাহির থেকে কর্মী নিয়োগ করা হয়। চায়না থেকে, ইন্ডিয়া থেকে দেখা যায় ম্যানেজার আনা হয়। কেন? কারণ ওরা মনে করে যে বাংলাদেশে যারা ম্যানেজার আছে তারা এই প্রজেক্টটা রান করতে পারবে না, অর্থাৎ আমাদের চাহিদা থাকলেও আমাদের সরবরাহ নাই। তো এই জন্য এই জিনিসটা কিন্তু প্রভাব বিস্তার করে। আবার বেকারত্বের হার, যে এত বেশি বেকার থাকে, ওই বেকারত্বের হার বেশি হওয়াতে দেখা যায় যে মানব সম্পদ সংগ্রহ করতে একটা জিনিস অ্যাপ্লাই করলে দেখা যায় 1 লাখ 2 লাখ অ্যাপ্লাই করতেছে, কারণ আমাদের দেশে বেকারত্বের হার বেশি। এইটাও একটা দেখা যায় প্রভাব বিস্তার করে। যখন মানব সম্পদ আমরা সংগ্রহ করতে যাবো, চিন্তাই করতে হবে যে আমি একটা পদ যে বাহিরে সার্কুলার দিব, হয়তো 1 লাখ অ্যাপ্লাই করবে, সবাই বলবে আমি তো যোগ্য। ওই জিনিসটাও প্রভাব বিস্তার করে। তারপর হচ্ছে প্রচলিত আইন কানুন এবং সরকারি নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠানে কি হয়, অনেক সময় যে প্রচলিত যে আইন কানুনগুলো আছে ওগুলা, যে পরিবেশের যে আইন কানুনগুলো আছে আমাদের একটা দেশে চলতে গেলে, মানব সম্পদ নিতে গেলে, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বেশ কিছু আইন কানুন থাকে। সেই আইন কানুনগুলো কিন্তু মানব সম্পদ সংগ্রহের সময় সরকার রেস্ট্রিকশন দেয়, যে এই রেস্ট্রিকশনগুলো মেনে তারপর আপনার লোক নিতে হবে, এছাড়া আপনি লোক নিতে পারবেন না। যেমন ব্যাংকে দেখা যায় লোক নিতে গেলে এখন সেন্ট্রালি নিতে হয়। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক বলো, এগুলাতে একদম সেন্ট্রালি লোক নিতে হয়। এখন তুমি চাইলেও যে কোনো ব্যাংক নিজের, মনে করো আগে যেমন ব্রাঞ্চের লোক নিতে পারতো, এখন কিন্তু নিতে পারে না। হ্যাঁ, ওই জিনিসগুলো, ওই যে প্রচলিত আইন, সরকারি নিয়ন্ত্রণ থাকে, সেন্ট্রালি নিয়ন্ত্রণ। আবার যেমন বিভিন্ন কলেজগুলোতে আগে সরাসরি নিয়োগ দেওয়া হতো, প্রাইমারি স্কুলগুলোতে দেখা যাচ্ছে টিচারটা ভালো, একটা পরীক্ষা দিয়ে নিয়ে নিল। এখন আর এসব নাই, এখন সবকিছু সেন্ট্রালি নিয়োগ হয়। হ্যাঁ, সবকিছু সেন্ট্রালি ভাবে পরীক্ষা হবে, যে যার বিভাগ বা যে যার জেলাটা তুমি নির্বাচন করে দিতে পারবা, সেখান থেকে তুমি লোক নিবে। ঠিক আছে, দেওয়ার পর তোমার যদি চাকরি হয়, তোমার বিভাগে যদি আর কেউ কারো চাকরি না হয়, শুধু তোমার চাকরি হয়, তাহলে তোমাকে ওইখানে। ম্যাম আমার নেটে প্রবলেম দিচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুমি অসুবিধা নাই, তুমি যে রোল নাম্বারের সময় রোল নাম্বারটা দিও। এখন রেকর্ড হচ্ছে, তুমি পুরাটা ক্লাস পাবা, সমস্যা নেই, আমি দিয়ে দিব। আমি শুনতেছি না, আমার বাসায় বারবার কেটে যাচ্ছে লাইন। আচ্ছা ঠিক আছে, আসো বারবার, আমি সমস্যা কিন্তু নাই। চ্যাট লিস্টে রোল নাম্বার দিয়ে দিচ্ছি, আমি যদি বের হয়ে যাই মনে করবে নেট চলে গেছে। আচ্ছা, চ্যাটে দিয়ে দিও তোমরা। ম্যাম আমার রোলটা দিয়ে দিই। আচ্ছা, চ্যাটে দিয়ে দিও সবাই। ঠিক আছে, এরপর যে রাজনৈতিক বিবেচনা, একটা দেশের রাজনৈতিক পরিবেশের উপরেও অনেক কিছু নির্ভর করে। আবার দেশের যে সন্তান আছে, বা একটা দেশে যে আমি এই দেশের নাগরিক, আমাকে আগে চাকরি দিতে হবে, ব্যাপারটা ওরকম। ওই দেশের সন্তান হলে সেটাও আসলে আগে প্রভাব বিস্তার, সেই দেশের লোকদেরকে আগে নিতে হয়, তারপর বাহিরের থেকে লোক নিতে হয়। এরপর যে সংগঠনের সুনাম, যে কোনো একটা দেশ সংগঠনে যে সুনাম থাকে, সেই সুনামের উপরেও সেটাও কিন্তু মানে প্রতিষ্ঠানের মানব সম্পদ
সংগ্রহের উপর নির্ভর করে। যেমন আমরা একটা চাকরি খোঁজার সময় কিন্তু বলি যে এটা এই প্রতিষ্ঠানটা অনেক ভালো প্রতিষ্ঠান, এখানে চাকরি করো, বেতনটা কম হলেও কি পদটা ছোট হলেও ভালো প্রতিষ্ঠানে চাকরি করো, অর্থাৎ প্রতিষ্ঠানের সুনামটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এবং অভ্যন্তরীণ যে উপাদানগুলা মানব সম্পদ সংগ্রহের উপর প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের আয়তন। প্রতিষ্ঠান যদি বড় হয় সেই ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহ প্রকাশ করে। আবার হচ্ছে সংগঠনের অবস্থান, যে একটা অনেক ভালো প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান দেখা গেল কিংবা অনেক ভালো প্রতিষ্ঠান, কিন্তু সেটার অবস্থান হচ্ছে একদম গ্রামের এমন জায়গায় তোমার বাসা থেকে যেতে অনেক অসুবিধা, বা ঢাকা থেকে দূরে, তখন দেখা যায় সব প্রতিষ্ঠানে মানুষ জয়েন করতে চায় না। আবার বেতন, যে কার্যসত্ত্ব, এগুলাও কিন্তু অনেক প্রভাব বিস্তার করে। এগুলার উপরেও মানে কর্মীরা অনেক সময় থাকতে চায় না, বা চাকরির নিরাপত্তা, চাকরি যদি অস্থায়ী হয় সেই ক্ষেত্রে কর্মীরা সেখানে যোগদান করতে চায় না। তারপর মানব সম্পদ পরিকল্পনা, যে একটা প্রতিষ্ঠানে মানব সম্পদটাকে নিয়ে তার একটা পরিকল্পনা থাকে যে আমি আমার কর্মীদেরকে এরকম সুবিধা দিব, বা তারা একটা নির্দিষ্ট সময় পর প্রমোশন পাবে। ওই পরিকল্পনা যদি ভালো না হয় তখন দেখা যায় সেই প্রতিষ্ঠানেও কর্মীরা যোগদান করতে চায় না, এটাও প্রভাব বিস্তার করে সংগ্রহের সময়। আবার দ্রুত সম্প্রসারণ, কোন একটা প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি দেখা যায় গ্রোথ ডেভেলপ করতেছে, সেখানেও প্রতিষ্ঠানটাতে সবাই জয়েন করতে চায়, বলে হ্যাঁ প্রতিষ্ঠানটা অনেক উন্নতি করতেছে, তাড়াতাড়ি ওই প্রতিষ্ঠানে জয়েন করলে আমার উন্নতি হবে, বা এই ব্যাপারটা এরকম। বা দ্রুত সম্প্রসারণ যেটা বলা হচ্ছে। এরপর ব্যয়, যে একটা প্রতিষ্ঠান কি ধরনের ব্যয় করে, কি ধরনের খরচ, কি ধরনের প্রোডাকশন করে, সবকিছুই কিন্তু নির্ভর করে। বা একটা প্রতিষ্ঠান যখন কর্মী সংগ্রহ করতে যায় তখন তাদের যে পরিমাণ ব্যয় হয়, হ্যাঁ তাদের যে পরিমাণ কস্ট হয়, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপর সংগঠনের সামর্থ্য, একটা কর্মী নিচ্ছে, যখন অনেকে বলে না যে হ্যাঁ কর্মী নিলে কি হবে, ওরা চালাতে পারবে না, কারণ ওদের এত কি করে নাই, এত ক্যাপিটাল নাই, বা ওরা এত ইয়ে করতে পারবে না হয়তো নির্দিষ্ট, এরকম এই সংগঠনের সামর্থ্য নিয়ে প্রশ্ন চলে আসে। তো সংগঠনের সামর্থ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপর একটা প্রশ্নে চলে যাই। সবশেষ প্রশ্ন, এটা হলো মানব সম্পদ সংগ্রহ প্রক্রিয়া, যে কিভাবে মানব সম্পদ সংগ্রহ করা হয়। সেটা হচ্ছে প্রথমে মানব সম্পদকে নিয়ে পরিকল্পনা করা হয়, যে মানব সম্পদকে আমি কিভাবে মানব সম্পদটাকে নিব, আমার কয়জন নিতে হবে, কিভাবে পরীক্ষা নিব, কিভাবে তাদেরকে যাচাই বাছাই করব, এটা। এরপর তার মানব সম্পদ পরিকল্পনার পর যে কাজগুলো আমি নির্ধারণ করব সেই কাজগুলোকে বিশ্লেষণ করতে হবে। এরপর কাজগুলোকে বিশ্লেষণ করার পর কাজগুলা নির্দিষ্ট যাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন তাকে দায়িত্বটা বন্টন করে দিতে হবে। এবং তুমি যে কয়জন কর্মী নিতে চাবা, একটা প্রতিষ্ঠান নিতে চায়, সেই কর্মীর সংখ্যা নির্ধারণ করতে হয়। তারপর দেখতে হবে কর্মী কয়জন লাগবে, আমার শূন্য পদ কয়টা আছে, যদি শূন্য পদ না থাকে শূন্য পদ সৃষ্টি করতে হবে। তারপর সংগ্রহ ও পরিকল্পনা, হ্যাঁ সংগ্রহ পরিকল্পনা। এবার এবং ওদেরকে যে আমি শূন্যপদটা নির্ধারণ করলাম কিংবা শূন্যপদটা তৈরি করলাম, সেখানে সংগ্রহের জন্য আমার পরিকল্পনা করতে হবে, যে এই কর্মীগুলোকে সংগ্রহ করার জন্য আমার কি কি পরিকল্পনা লাগবে, সেগুলাকে একত্র করে সেগুলোর জন্য একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, সংগ্রহ কৌশল উন্নয়ন, যে আমি প্রতিষ্ঠানে যে কর্মী সংগ্রহ করব তাদের কৌশল উন্নয়ন করব, হ্যাঁ তাদেরকে স্ট্র্যাটেজিটা ডেভেলপ করব, যে কিভাবে নিব তাদেরকে শুধুমাত্র মৌখিক দিয়ে নিব না লিখিতর মাধ্যমে নিব, কিভাবে নিব সেটা তৈরি করতে হবে। তারপর হচ্ছে সম্ভাব্য প্রার্থী অনুসন্ধান, এবং তোমার যে প্রতিষ্ঠানে তুমি শূন্য পদ তৈরি করলা, তাদের জন্য স্ট্র্যাটেজি ডেভেলপ করলা যে এভাবে তাদেরকে নিব, তাহলে আমার যে যোগ্য কর্মীটা সেটাকে পাওয়া যাবে। তো সেই ধরনের কর্মীদেরকে, সম্ভাব্য প্রার্থীদেরকে কোথায় পাওয়া যাবে সেটা তোমার নির্ধারণ করতে হবে, বা কোত্থেকে নিব, আমি স্কুল কলেজ বা কলেজ থেকে নিব নাকি ইউনিভার্সিটি থেকে নিব, নাকি আমি একটা প্রতিষ্ঠান থেকে নিব, কিংবা যে কোনো একটা সার্কুলার দিয়ে, ফ্রি সার্কুলারে সবাই অ্যাপ্লাই করতে পারবে সেভাবে নিব। হ্যাঁ, এবার প্রার্থীদেরকে আকৃষ্ট করার জন্য প্রচার, এখন তোমার প্রতিষ্ঠানের সার্কুলার হয়েছে, প্রতিষ্ঠান এটা তো প্রার্থী জানবে না, তো প্রার্থীকে জানানোর জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যেখানে যেখানে প্রার্থীরা তোমার যোগ্য প্রার্থী মনে হবে থাকবে তাদের কাছে যেন পৌঁছায়, তাদেরকে আকৃষ্ট করার জন্য কিছু প্রচার চালাতে হবে। হতে পারবে সার্কুলারের মধ্যে কিছু আকর্ষণীয় বেতন, বলে না কিছু আকর্ষণীয় বেতনে চাকরিটা হবে, আকর্ষণীয় বেতনে বা আকর্ষণীয় সুযোগ সুবিধা থাকবে, এই ধরনের ব্যাপারগুলো আকৃষ্ট করতে হবে তাদেরকে প্রতিষ্ঠানের প্রতি। এরপর হচ্ছে আবেদনকারীদের তালিকা প্রণয়ন, তোমার প্রতিষ্ঠানে সকলে আবেদন করবে সেটার একটা তালিকা প্রণয়ন করতে হবে, এবং এরপর আবেদনকারীদেরকে বাছাই করে
সম্ভাব্য চাকরির প্রার্থীদের একটা তালিকা প্রণয়ন করে তাদেরকে জাস্ট রিক্রুটিং করে ফেলতে হবে বা তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। এটা হচ্ছে পুরা মানব সম্পদ সংগ্রহের একটা প্রক্রিয়া। সবাই বুঝতে পারছো এটা? জি ম্যাম। জি ম্যাম।